সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের সংবাদপত্রে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে রয়েছেন সিনিয়র সাংবাদিক মনির হায়দার। স্বাগত জানাচ্ছি মনির, আপনাকে। ধন্যবাদ। শিরোনাম দেখে নেই। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম হচ্ছে হঠাৎ আওয়ামী লীগ বিতর্ক, আইন শৃঙ্খলার ফের অবনতি। মানবজমিন আওয়ামী লীগ ইস্যুতে উত্তাপ, গাজার শিশুরা অভিশাপ দিচ্ছে। কালের কণ্ঠ, হঠাৎ রাজনীতি উত্তাল, জনমনে উদ্বেগ। ব্যাংককে ইউনূস মোদি বৈঠক নিয়ে সংশয়। আমার দেশ ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে গর্জে উঠল বাংলাদেশ। আর্থিক খাত এখনও আওয়ামী লীগের সুবিধাভোগী আমলাদের নিয়ন্ত্রণে। আমাদের সময় সীমানা পুনর্নির্ধারণ জটিলতা, ইসি ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়ন। কালবেলা সরকার এনসিপির দূরত্ব বাড়ছে, ক্যান্সার হাসপাতালটিও উড়িয়ে দিল ইসরায়েল। দেশ রূপান্তর, সংবিধানের পরিবর্তন, সংসদেই বর্বর নৃশংস নারকীয়। গাজায় হামলা, খবরের কাগজ, মাঠ প্রশাসনে মব ভায়োলেন্স, আতঙ্ক। স্বৈরাচারদের পুনর্বাসনের সুযোগ দেওয়া যাবে না। তারেক রহমান, দিনকাল নির্বাচন ও সংস্কারকে মুখোমুখি দাঁড় করানো উদ্দেশ্যমূলক। ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ। করতেও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে উত্তাল দেশ। স্বৈরাচারের দোসরদের পুনর্বাসনের সুযোগ দেওয়া যাবে না। TBS Saturday protests erupt nationwide condemning Israeli attacks on Gaza. আজকে একটা শিরোনাম, যেটা হঠাৎ করে আওয়ামী লীগ নিয়ে বিতর্ক। আপনি জানেন যে বিতর্কের সূত্রপাত হয়েছে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের সঙ্গে প্রধান উপদেষ্টার একটা সাক্ষাৎ ছিল, সেখান থেকেই বলেছে। তিনি বলছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ করার পরিকল্পনা সরকারের নেই। তো এই নিয়েই একটা ধূম্রজাল তৈরি হয়েছে এবং এটা নিয়ে আরো নানামুখী তৎপরতা চলছে। আপনি কিভাবে দেখেন? জি, ধন্যবাদ মতি ভাই। আওয়ামী লীগ এখানে অনেকগুলো টার্ম আছে। একটা হলো আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কি হবে না, আওয়ামী লীগ আগামী নির্বাচনে থাকবে কি থাকবে না, আওয়ামী লীগ রাজনীতিতে প্রত্যাবর্তন কামব্যাক করতে পারবে কি পারবে না, আওয়ামী লীগ প্রসিকিউটেড হবে কি হবে না। তো এই বিষয়গুলো নানা টার্মে নানাভাবে আলোচনায় আসে। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপকে তাদের সঙ্গে আলোচনায় মাননীয় প্রধানমন্ত্রী একটা মন্তব্য করেছেন। তার যে বক্তব্য, এটার মাননীয় প্রধান উপদেষ্টা দুঃখিত, মাননীয় প্রধান উপদেষ্টা একটা কথা বলেছেন। তার কথাটা খুব বিস্তারিতভাবে আসেনি, তিনি একটা সেন্টেন্সেই বলেছেন। এখন এটার সম্পর্কে আসলে বিস্তারিত ব্যাখ্যা বা বক্তব্য দেওয়ার জায়গায় আমি যেতে চাই না, সেটা আমার কাছে জানাও নাই কোন পটভূমিতে তিনি এই কথা বলেছেন। কিন্তু আওয়ামী লীগের বর্তমান পজিশন বা কোন বিবেচনায় আছে আওয়ামী লীগ? আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল। এখানে এটা অনেকের কাছে অপ্রাসঙ্গিক মনে হলেও আমি এখানে একটু বলে রাখতে চাই যে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হবার পর 1974 সালে এসে আওয়ামী লীগ বিলুপ্ত হয়ে যায়। সুতরাং এই যে বলা হয় আওয়ামী লীগ প্রাচীনতম দল, এই আলোচনাটা আমাদের রাষ্ট্র এবং সমাজে খুব বেশি হয় না। আওয়ামী লীগ মোটেই প্রাচীনতম দল না, যে আওয়ামী লীগ আমাদের সামনে আছে। দৈনিক বাংলা বন্ধ হয়ে গিয়েছিল 1998 বা 99 সালে। তারপরে দৈনিক বাংলা আবার কেউ একজন বের করছে। এখন কি উনি দৈনিক বাংলার 70তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করবেন? মোটেই না। এটা কি হতে পারে? আপনি কি বলেন মতি ভাই? তো যে আওয়ামী লীগ 74 সালে বিলুপ্ত হয়ে গিয়েছিল, সে আওয়ামী লীগ 78 সালে পুনর্জন্ম লাভ করেছে, বা নতুন আওয়ামী লীগ এসেছে। পুনর্জন্ম না, সেটা আওয়ামী লীগ নামে আরেকটা নতুন দল রেজিস্ট্রেশন হয়েছে, সেটাকে আমরা এখন প্রাচীনতম দল বলি। যাই হোক, এই কথাটা আমি জাস্ট এখানে বলে রাখলাম, এটা ভবিষ্যতে অনেক আলোচনার খোরাক যোগাতে পারে। আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল হিসাবে 78 সালে নিবন্ধিত হয়েছিল এবং তারা দীর্ঘদিন রাজনীতি করেছে। গত 16 বছরের ইতিহাস আমাদের সবার জানা। তারা এদেশে গণতন্ত্র হত্যা করেছে, এদেশের সমস্ত প্রতিষ্ঠান ধ্বংস করেছে, হাজার হাজার মানুষকে হত্যা করেছে, শত শত মানুষকে গুম করেছে, এবং সর্বশেষ তারা পালিয়ে যাওয়ার আগে মাত্র 4 সপ্তাহের মধ্যে তারা প্রায় 2000 মানুষকে রীতিমতো গণহত্যা চালিয়েছে। এখন একদা রাজনৈতিক দল ছিল, তারপরে সে একটা গণহত্যা চালানোর পর সে একইভাবে রাজনৈতিক দল হিসাবে
বিবেচিত হবে কিনা, এটা আমি মনে করি যে আমাদের সমাজের একটা বড় প্রশ্ন এখন। গণহত্যাকারীরা রাজনৈতিক দল হতে পারে কিনা, কিংবা কোনো রাজনৈতিক দল গণহত্যা চালাতে পারে কিনা, সমাজ বা রাষ্ট্র সেটা স্বাভাবিকভাবে মেনে নেবে কিনা। এখন তাকে নিষিদ্ধ করা না করার চাইতেও বড় প্রশ্ন হলো যে দল হিসাবে তার বিচার করা হবে কিনা। এখানে দেখুন, আমি আজকে এনসিপি, ন্যাশনাল সিটিজেন পার্টি, তারা প্রেস কনফারেন্স করে আওয়ামী লীগের বিচারের কথা বলেছে, দল হিসাবে তাদের বিচারের কথা বলেছে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের জন্য। বিএনপি অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান তিনিও একটা বক্তব্য দিয়েছেন, অবস্থান পরিষ্কার করেছেন। তার দলের নেতা রিজভী আহমেদ একটা বক্তব্য দিয়েছেন। জামাতের আমির ডক্টর শফিকুর রহমান সাহেব তিনিও পরিষ্কার বলেছেন আওয়ামী লীগের প্রশ্নে। তার আগে আমরা স্মরণ করতে পারি যে গত ফেব্রুয়ারি মাসের 10 তারিখে বিএনপির পক্ষ থেকে মাননীয় প্রধান উপদেষ্টাকে একটা চিঠি দেওয়া হয়েছিল। সেই চিঠিতে পরিষ্কারভাবে উল্লেখ আছে যে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের দায়ে দল হিসেবে আওয়ামী লীগের বিচারের কথা। তো আমরা দেখি দল হিসেবে আওয়ামী লীগের বিচারের ব্যাপারে কিন্তু একটা কনসেনসাস অলরেডি প্রতিষ্ঠিত আছে। কেউ আওয়ামী লীগের বিচারের বিপক্ষে কোনো কথা বলেনি বা কোনো অবস্থান গ্রহণ করেনি। সুতরাং দল হিসেবে আওয়ামী লীগকে সরকার নিষিদ্ধ করলো কি করলো না, এটা তো বড় বিষয় না। বড় বিষয় হলো যখন দল হিসাবে সে বিচারের মুখোমুখি হবে বা তার বিচার করা হবে, তখনই তো এই দলের ভাগ্য নির্ধারিত হয়ে যাবে, বা এই রাজনৈতিক শক্তিটার, এখন আর দল বলার সুযোগ নাই, এই শক্তিটার ভাগ্য নির্ধারিত হয়ে যাবে। অন্যদিকে গণহত্যাকারী কোনো দল নির্বাচনে অংশ নিতে পারবে কি পারবে না, এই সিদ্ধান্ত গ্রহণের এখতিয়ার নির্বাচন কমিশনের। অতীতে আমরা দেখেছি যে নির্বাচন কমিশন জামাত ইসলামের নিবন্ধন বাতিল করেছিল, সুতরাং দৃষ্টান্ত এখানে আছে। কারণ আওয়ামী লীগের ভাগ্য এভাবে নির্ধারিত হতে পারে, সরকারের নিষিদ্ধ করা না করা এখানে কোনো বড় বিষয় না। সরকারের এমন পরিকল্পনা থাকতেই পারে যে আমরা নিষিদ্ধ করব না, কারণ এখানে তার বিচার করা বা তাকে নিবন্ধন বাতিল করা আরো একাধিক অপশন রয়ে গেছে। আমার মনে হয় প্রশ্নটা আসছে ইনক্লুসিভ ইলেকশনের কারণে, যেটা এই কথাটা বলা হচ্ছে। তাহলে কি আওয়ামী লীগ সিনে থাকবে কি থাকবে না, এই নিয়েই তো এটা মতি ভাই সময়ই বলবে। আমি যেটা বললাম যে রাজনৈতিক শক্তিটার গায়ে গণহত্যাকারী এবং মানবতা বিরোধী অপরাধের লেভেল লেগে আছে এবং জলজন্ত আমাদের সামনে প্রায় 2000 মানুষকে হত্যা করেছে, এমনকি আকাশ থেকে হেলিকপ্টার গানশিপ দিয়ে হত্যা করা হয়েছে, এই রকম রক্তাক্ত গণহত্যা, এই রকম মানবতা বিরোধী অপরাধের পর তারা কোন মুখে মানুষের সামনে ভোট চাইতে আসবে, তারা কোন মুখে মানুষের সামনে রাজনীতি করতে আসবে, এটা আমার মনে হয় সময় এটার উপযুক্ত বিচার করবে, আমরা দেখতে পাবো। তাহলে যেটা আমরা দেখছি উত্তাপ, এইটার মানে এটা কি এটা মিয়ে যাবে বলে আপনি মনে করেন? এটা উত্তাপ সৃষ্টি হওয়া বা মিয়ে যাওয়া এটা সম্পূর্ণ ভিন্ন ব্যাপার। আমি মনে করি এখানে নানা রকম খেলা থাকে, অনেক কিছু থাকে, সবকিছু আমি জানি না, সবকিছু আপনিও জানেন না, এমনকি কেউই হয়তো সবকিছু জানে না, কিন্তু নানা রকম বিষয় থাকে এখানে। বরং এখানে আমরা আরেকটা প্রসঙ্গে বলতে পারি যে কেউ কেউ এই আলোচনা সমাজে আছে যে আওয়ামী লীগের সেই সমস্ত লোক যাদের বিরুদ্ধে গুরুতর কোনো অভিযোগ নাই, যারা তুলনামূলক ভালো লোক হিসাবে পরিচিত, হ্যাঁ, কিংবা গণহত্যার নেতৃত্ব দেওয়া যে শেখ পরিবার, তাদেরকে বাদ দিয়ে আওয়ামী লীগ ইত্যাদি, এসব কথা কিন্তু সমাজে আছে, তাই তো? আপনি শুনেছেন কিনা আমি জানি। তো এই ক্ষেত্রে আমরা স্মরণ করতে পারি যে 1978 সালে যখন জিয়াউর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র আবার চালু করে দিলেন, খুলে দিলেন, এবং সেই গণতন্ত্র হত্যাকারী এবং কত 40,000 না কত মানুষকে হত্যা করেছিল রক্ষী বাহিনী দিয়ে, এত ভয়ঙ্কর হত্যাকাণ্ডের পরও দেখা গেছে যে জিয়াউর রহমান সাহেব তিনি বহুদলীয় গণতন্ত্র চালু করতে গিয়ে আওয়ামী লীগকে আবার সেই সুযোগ দিয়েছিলেন, কারণ হয়তো যাদের হাত দিয়ে নতুন আওয়ামী লীগ রেজিস্ট্রেশন হয়েছিল তাদের বিরুদ্ধে হয়তো সেরকম কোনো অভিযোগ ছিল না, হয়তোবা তারা আজকের মতোই ভালো আওয়ামী লীগের হিসেবে পরিচিত ছিলেন। কিন্তু এই জাতি দেখেছে যে তাদের হাত দিয়েই আওয়ামী লীগ আবার কোথায় গেছে, তাদের হাত দিয়েই এই আওয়ামী লীগের নেতৃত্বে শেখ হাসিনা এসেছে এবং 41 বছর সেই দলে নেতৃত্ব দিয়েছে, তার হাত দিয়েই এদেশে আওয়ামী লীগের নেতৃত্বে গণতন্ত্র হত্যা হয়েছে, তার হাত দিয়ে আওয়ামী লীগের নেতৃত্বে এদেশের প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়েছে, তার হাত দিয়ে আওয়ামী লীগের নেতৃত্বে এদেশে শত শত মানুষ গুম হয়েছে, তার হাত দিয়েই এদেশে 4 সপ্তাহে 2000 মানুষ গণহত্যার শিকার হয়েছে। সুতরাং এটা আমি একদমই একজন সাংবাদিক বিশ্লেষক হিসাবে বলছি, আমি কিন্তু সরকারের কোনো দায়িত্বে থাকা লোক হিসাবে বলছি না। আমার বিবেচনায় যে এই ইতিহাস আমরা স্মরণ করতে পারি।
অনেক ধন্যবাদ। এই প্রসঙ্গে অন্য প্রসঙ্গে যাই, যেটা হলো জাতীয় ঐক্যমত্য কমিশন, যেটার মধ্যে আপনি আছেন, সেটা তো প্রক্রিয়া শুরু হয়েছে, আপনাদের সঙ্গে সংলাপও শুরু হয়েছে, তো এটার কি অবস্থা, কতদূর? জি মোদি ভাই, আপনি ঠিকই বলেছেন যে আমি মাননীয় প্রধান উপদেষ্টার একজন বিশেষ সহকারী হিসাবে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে সহযোগী হিসাবে কাজ করছি। তো কমিশন তার কাজ শুরু করেছে গত 15ই ফেব্রুয়ারি। অনেক কিছু আপনার হোমওয়ার্কের মতো ব্যাপার ছিল, রাজনৈতিক দলগুলোর সঙ্গে যোগাযোগ, তাদেরকে বিভিন্ন সুপারিশমালা বিভিন্ন আঙ্গিকে পাঠানো, এই সমস্ত প্রক্রিয়া শেষে গত পরশুদিন বৃহস্পতিবার আলোচনা পর্ব শুরু হয়েছে। প্রথম দিন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির সঙ্গে প্রায় 2.5 ঘন্টা আলোচনা হয়েছে ঐকমত্য কমিশনের, এবং আমি যেটা দেখেছি যে সে আলোচনা খুবই পজিটিভ এই সেন্সে যে এলডিপির তরফ থেকে 126টা সুপারিশের সঙ্গে একমত পোষণ করা হয়েছিল এবং 42টা সুপারিশের সঙ্গে দ্বিমত পোষণ করা হয়েছিল, 2টো সুপারিশের ব্যাপারে আংশিক একমত পোষণ করা হয়েছিল। কিন্তু আলোচনায় বসার পরে দেখা গেছে যে দ্বিমত পোষণ করেছেন তারা এমন অনেক সুপারিশের ব্যাপারেই তারা মানে এলডিপির পক্ষ থেকে নেতৃবৃন্দ, বিশেষ করে ডক্টর কর্নেল ওলি আহমেদ বীর বিক্রম, তিনি বলেছেন যে আমরা দ্বিমত পোষণ করেছি, তারপরে কমিশন যখন সেটা ব্যাখ্যা করেছে এটার উদ্দেশ্য এবং এটার ভালো মন্দ, তখন বেশ কিছু দ্বিমতের ব্যাপারে তিনি বলেছেন যে আমরা অতটা রিজিড না, আপনারা এটাকে একমতের তালিকায় নিয়ে যেতে পারেন। তো এটা আলোচনার একটা ভালো দিক, আমার কাছে মনে হয়েছে এটা ভালো লক্ষণ। আজ শনিবার 2টো দলের সঙ্গে আলোচনা আছে, খেলাফত মজলিস এবং লেবার পার্টি। আগামীকাল মানে বিএনপি কি জমা দেবে কবে? আজকেই বিএনপি এবং ন্যাশনাল সিটিজেন্স পার্টি এবং কমিউনিস্ট পার্টি, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, তারা আজকে তাদের মতামত আনুষ্ঠানিকভাবে জমা দেবেন দুপুরের পরে। আগামীকালকে আলোচনা আছে রাষ্ট্র সংস্কার আন্দোলনের সঙ্গে। তো এটা শুরু হয়ে গেছে, কিন্তু আপনাকে জানিয়ে রাখি যে যেহেতু স্বাধীনতা দিবস, শবে কদর, ঈদ ইত্যাদি মিলিয়ে প্রায় 9 দিন সরকারি ছুটি থাকবে, ফলে এই সরকারি ছুটির সময়টা কমিশনের মানে ইনফর্মাল কর্মকাণ্ড চলতে থাকবে, কিন্তু আলোচনার মধ্যে একটা বিরতি টানা হবে আর কি। ঈদের পরে আলোচনা কন্টিনিউ হবে, ঈদের পরে কাদের সঙ্গে আলোচনা হবে সেটার একটা স্কেজুয়াল বা সময়সূচি এর মধ্যে নির্ধারিত হয়ে যাবে। নির্বাচন কবে তাহলে? এইটা তো আর প্রথম কথা হলো এটা জাতীয় ঐক্যমত্য কমিশনও বলতে পারবে না, এবং আমার কাছেও সে ব্যাপারে বলার মতো কোনো অথরিটি কিংবা তথ্য নেই। কিন্তু আপনার মতো আমিও দেখেছি যে মাননীয় প্রধান উপদেষ্টা তিনি রিপিটেডলি বারে বারে বলেছেন যে ডিসেম্বরে নির্বাচন, এবং গতকাল ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের সঙ্গে আলোচনায় তিনি বলেছেন কোনো অবস্থাতেই নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই বা কোনো পরিকল্পনা নেই। সুতরাং এটা প্রকাশ্য, এবং মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস তিনি খামাখা কোনো কথা বলবেন এটা নিশ্চয়ই আমরা কেউ বিশ্বাস করি না বা মনে করি না। তিনি যা বলেন সেটা তিনি মিন করেন এবং সেভাবেই তিনি তার কর্মকাণ্ড পরিচালনা করেন, এটা আমরা সবাই জানি। আজকে একাধিক কাগজে আছে যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই মানে হঠাৎ করেই আবার অবনতির দিকে যাচ্ছে। কোন আওয়ামী লীগ বিএনপি সংঘর্ষ হয়েছে, নরসিংদীতে 2 জন মারা গেছে। জি মোদি ভাই, এই ঘটনাটা আমি দেখেছি, 2 জন মারা গেছে। এখানে খুব সিগনিফিকেন্ট হলো যে আওয়ামী লীগ এবং বিএনপির সংঘর্ষ। আমি বিস্তারিত জানি না, কিন্তু এটা অবশ্যই একটা মানে আমি বলবো যে লক্ষ্য করবার মতো বিষয় যে নরসিংদীর মতো একটা জায়গায়, একটা গ্রামাঞ্চলে, সেখানে আওয়ামী লীগ সংঘর্ষে লিপ্ত হবার মতো অবস্থায় এসেছে। তো কিন্তু এইটাকে আমরা সাধারণ আইন শৃঙ্খলার অবনতি হিসাবে দেখবো কি? বরং সাধারণ আইন শৃঙ্খলার ক্ষেত্রে এটা, আমি সরকারের সঙ্গে যুক্ত আছি, না থাকলেও আমি এটা বলতাম যে আজ থেকে ধরেন 3-4 সপ্তাহ আগেও কিছু কিছু ঘটনা বেশ ঘটছিল, কিন্তু আপনি গত 1 সপ্তাহ 2 সপ্তাহে এই ধরনের কোনো মব ভায়োলেন্স কিংবা বড় আকারে চুরি ডাকাতি রাহাজানি ছিনতাই এগুলা সেইভাবে তো খবরে অন্তত আসেনি। আমি জানি না মানে খবর কোনো কিছু বাদ গেছে কিনা বা যাচ্ছে কিনা। আমাদের 2 সপ্তাহেরও বেশি আগে সর্বশেষ একটা মব ভায়োলেন্সের ঘটনা গুলশানে, তাও ছোট পরিসরে ঘটেছিল রাতের বেলায়, এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুততম সময়ে তাদের সবাইকে গ্রেপ্তার করেছে। মাগুরাতে একটা খুবই বর্বরচিত ধর্ষণের ঘটনা ঘটেছিল। সরকার তার সর্বোচ্চ শক্তি নিয়োগ, মানে শক্তি না, সর্বোচ্চ সচেতনতা দিয়ে
এবং সেটাকে অ্যাড্রেস করেছে। আমি যতটুকু জানি খুলনার ডিআইজি থেকে শুরু করে সরকারের বড় বড় কর্মকর্তারা সেখানে গিয়ে মানে সরকারের এই ব্যাপারে কতটুকু সিরিয়াস সরকার সেটার প্রমাণ দিয়েছে এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। এছাড়া সেরকম কোনো আলোচিত ঘটনা তো সাম্প্রতিক সময় আর ঘটেছে বলে, হয়তো ছোটোখাটো আছে যেগুলো রিপোর্ট হয়নি, এমন হতে পারে। কিন্তু আমি বলবো যে যেটা একই কথা পুনরাবৃত্তি বা চর্বিত চর্বণ, যে আমাদের আইন শৃঙ্খলা প্রতিষ্ঠানগুলোকে যেভাবে ধ্বংস করে দেওয়া হয়েছিল, একদম মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছিল, সেখানে 7 মাসে অনেকখানি পরিস্থিতি স্বাভাবিকের কাছাকাছি চলে এসছে। এখনো আরো অনেক কিছু করার আছে, কোনো সন্দেহ নেই। মানুষের কনফিডেন্স বাড়ানো, মানুষের নিরাপত্তা বোধ বাড়ানো, এগুলো সময় লাগে। আমি বিশ্বাস করি যে হয়তো আর অল্প সময়, অল্প কিছুদিনের মধ্যেই সরকার সেখানে নিয়ে যেতে সক্ষম হবে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ধন্যবাদ। একজন সিনিয়র সাংবাদিক হিসাবে আপনার কি মনে হয় বাংলাদেশের আগামী 6 মাসের বা আগামী রাজনীতি কেমন হতে পারে? হ্যাঁ, ওকে, প্রথম কথা হলো যে আমি তো একটা জিনিস খুব মিস করি ব্যক্তিগতভাবে, যে আমি মুক্তভাবে যে কথা বলতাম সেটা তো এখন বলতে পারছি না মতি ভাই, সঙ্গত কারণে। এবং যেহেতু একটা অ্যাসাইনমেন্ট নিয়ে সরকারের সঙ্গে যুক্ত হয়েছি, এই যুক্ত হওয়ার পেছনেও মতি ভাই আমি বলি যে আমি খুব সংশয়ে ছিলাম যে আমি আসলে বাইরে থেকে কথা বলার মধ্য দিয়ে বেশি ভূমিকা পালন করতে পারবো নাকি কোনো অ্যাসাইনমেন্টে যুক্ত হওয়ার মধ্য দিয়ে। তো আমাদের শুভাকাঙ্ক্ষীদের অনেকেই বলেছেন সরকারের ভেতরে বাইরে যে কথা বলা তো সহজ, কাজ করা কঠিন। আর কথা যদি বলো অনেক বাহাবা পাবা, কাজ করতে গেলে অনেক নিন্দাবন্ধও আসবে, অনেক সমালোচনাও আসবে। কিন্তু তারপরও কাজ মানে একেবারে হাতে কলমে কাজ করার চেষ্টা যদি না করো, তাহলে এই কথা বলার অর্থ কি? মানে এটার মানে শুধু কথা বলাই জীবনভর চলতে থাকবে, কাজ করার ব্যাপারে কোনো চেষ্টা করা হবে না, এরকম একটা মানে অবস্থান থেকেই একটা সাময়িক, মানে আপনি তো জানেন যে একটা সাময়িকভাবে একটা অ্যাসাইনমেন্ট নিয়ে কাজ শুরু করেছি। তো কাজ করতে গিয়ে এক ধরনের অভিজ্ঞতা হচ্ছে। আপনি যে প্রশ্নটা করলেন যে ভবিষ্যতের রাজনীতি, আমি মনে করি এটা নির্ভর করবে যে আমাদের যে একটা সংস্কার কর্মসূচি বর্তমান সরকার হাতে নিয়েছে, এটা কতটুকু বাস্তবায়িত হয় না হয় সেটার উপরে নির্ভর করবে আমাদের ভবিষ্যৎ রাজনীতি কোন দিকে যাবে। কেন না, আমি সংশয় ঠিক বলিনি, সৎ উদ্দেশ্য নিয়ে সবাই এখানে, আমি কাউকে এখন পর্যন্ত নেগেটিভ পাইনি। প্রথম কথা, সরকার উদ্যোগটা নিয়েছে কেন নিয়েছে, যে জুলাই গণ অভ্যুত্থানের পটভূমিতে গোটা জাতির মধ্যে একটা আকাঙ্ক্ষা স্পষ্ট প্রকাশিত হয়েছে যে দেশের মানুষ আমাদের রাজনীতিতে, রাষ্ট্র ব্যবস্থায় একটা গুণগত পরিবর্তন দেখতে চায়, যাতে করে কিছুদিন পরপরই আমাদের দেশের মানুষকে, জাতিকে একটা বড় গণ আন্দোলনের মধ্যে যেতে না হয়, একটা অভ্যুত্থানের পথে না যেতে হয়, একটা স্ট্রাগলের পথে না যেতে হয়। রাজনৈতিক ক্ষেত্র মানে অঙ্গনকে এবং রাষ্ট্র ব্যবস্থাকে একটা স্টেবল জায়গায় নিয়ে যাওয়ার উদ্দেশ্যে এই সংস্কারের কথাটা জোরালোভাবে উঠে এসছে। এই সংস্কারের কথা ওঠার সঙ্গে সঙ্গেই বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি তারাই পজিটিভলি বলেছে যে এই সংস্কার যে দরকার, এটার প্রমাণ আমরা দিয়েছি অনেক আগেই। আমরা 31 দফা সংস্কার প্রস্তাব উত্থাপন করেছি, হুইচ ইজ ট্রু। মানে কোন রকম স্বার্থে চাপ ছাড়াই কিন্তু বিএনপি প্রস্তাবটা উত্থাপন করেছে। এখন সেটার মধ্যে অনেক সীমাবদ্ধতা থাকতে পারে, সেটাকে অনেক ইমপ্রুভ করা যেতে পারে, অনেক পরিবর্তন করা যেতে পারে, কিন্তু তারা তো এটা এনেছে যে পরপর 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, যিনি সরকার প্রধান তিনি দলীয় প্রধান থাকবেন না, বা এ ধরনের অনেক কিছু খুবই বড় রকমের পরিবর্তনের রূপরেখা সেখানে দেওয়া আছে। অন্যদিকে আমাদের জুলাই অভ্যুত্থানের যারা নেতা, আমাদের ছাত্র জনতা, যারা এখন প্রথমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, পরে নাগরিক কমিটি, এখন ন্যাশনাল সিটিজেন পার্টি করেছে, তারা তো সংস্কারের ব্যাপারে তাদের অবস্থান তো খুবই জোরালো অবস্থান। আরেক বৃহত্তম দল জামাত ইসলামী, তারাও কিন্তু সংস্কারের ব্যাপারে খুবই পজিটিভ। সুতরাং এখন পর্যন্ত আমি কিছু কিছু জায়গায় দ্বিমত আছে যে সংস্কারটা কিভাবে হবে, দ্বিমত হলো সেখানে গোল বা লক্ষ্য নিয়ে কিন্তু কোনো দ্বিমত নাই শক্তিগুলোর মধ্যে। দ্বিমতটা হলো যে কিভাবে কাজটা করা হবে। আমার বিশ্বাস যে এই যে আলাপ আলোচনা শুরু হয়েছে, এর মধ্য দিয়ে এই যেটুকু দূরত্ব আছে বা দ্বিমত আছে, এগুলো অনেকখানি কমিয়ে আনা সম্ভব হবে। আমি অপটিমিস্ট, যে আমি মনে করি অনেক রকম আশঙ্কা অনেকেই করছেন, এখন পর্যন্ত মনে হচ্ছে অনেক কিছু জায়গায়
অনেক বেশি সংখ্যায় না হলেও অল্প কিছু বিষয়ে দ্বিমতটা অনেক বড়, দূরত্বটা অনেক বড়। কিন্তু আমার কেন যেন মনে হয় যে আমাদের এই গত 16 বছরের অভিজ্ঞতার পর, আমাদের এই জুলাই আগস্টের গণহত্যার অভিজ্ঞতার পর আমাদের সকল পর্যায়ের রাজনীতিবিদদের মধ্যেও এক ধরনের বোধোদয় এসেছে, আসবে, এটা আমার মনে হয়। ফলে সবার যদি কারো যদি কোনো মানে ইল মোটিভ না থাকে, কারো যদি কোনো হিডেন এজেন্ডা না থাকে, তাহলে এই সংস্কার না হওয়ার আমি কোনো কারণ দেখি না। আমার কাছে মনে হয় যে এটা পজিটিভলি আগাবে এবং তার মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে একটা গুণগত পরিবর্তন আসবে। কিন্তু নিঃসন্দেহে এটা খুব স্মুথলি হবে না। আমাদেরকে নানা রকম স্ট্রাগলের মধ্য দিয়ে, নানা রকম উত্তেজনার মধ্য দিয়ে, নানা রকম পাল্টাপাল্টির মধ্য দিয়ে আমরা সেখানে যাব। কিন্তু আমি আশাবাদী যে একটা ভালো জায়গায় যেতে পারবো। কিন্তু বাংলাদেশের রাজনীতি তো নিয়ন্ত্রিত হয় বাইরের থেকে। এটাও সংস্কারের একটা অংশ হতে পারে। আমি মনে করি যে বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের ভেতর থেকেই নিয়ন্ত্রিত হবে। এরকম রিউমার বা এরকম বাস্তবতা থাকবে কেন যে বাংলাদেশের যে দেশের মানুষ একটা রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে এই দেশ তৈরি করেছে, যে দেশের মানুষ নিজেদের আত্মমর্যাদা, আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠার জন্য সে 52 ভাষা আন্দোলন থেকে, তারপরে আমাদের 90-এর গণ আন্দোলন, আমাদের 2007-8 সালে সে অগণতান্ত্রিক শাসনের বিরুদ্ধে মানুষের ফুঁসে ওঠা, এবং সর্বশেষ আমাদের এই গণ অভ্যুত্থান, এটা সেই দেশের রাজনীতি দেশের বাইরে থেকে নিয়ন্ত্রিত হবে বা দেশের বাইরে থেকে প্রভাবিত হবে, এটা তো আমাদের সকলের জন্য অসম্মানের। সুতরাং আমরা যদি সংস্কারের মধ্য দিয়ে নতুন রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠা করা সম্ভব হয়, তখন আমরা আমাদের রাজনীতিকেও একটা নিজস্ব ধারায়, নিজস্ব নিয়ন্ত্রণে, নিজস্ব কালচারের মধ্যে প্রতিষ্ঠা করতে সক্ষম হব। হাতে সময় নেই, তবে সর্বশেষ যেটা যে আমার জানার আগ্রহ আর কি, এটা মানে প্রশ্ন না, রাষ্ট্র সংস্কার হয় কিভাবে? রাজনীতি সংস্কারের মধ্য দিয়ে। কিরকম? দেখুন, রাষ্ট্র হলো তো অনেকগুলো প্রতিষ্ঠানের সমন্বয়। জি। আর গণতান্ত্রিক রাষ্ট্রে এই সমস্ত প্রতিষ্ঠান চালানো, প্রতিষ্ঠানের নীতি নির্ধারণ, এগুলো করে থাকেন রাজনৈতিক নেতৃবৃন্দ, যারা জনগণ দ্বারা নির্বাচিত হন। জনগণ তো রাজনৈতিক নেতৃবৃন্দকে নির্বাচিত করে। রাজনৈতিক নেতৃবৃন্দের দৃষ্টিভঙ্গি কেমন হবে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে তারা কিভাবে সাজাবেন, কিভাবে গাইড করবেন, সেটা নির্ধারিত হবে তাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, রাজনৈতিক সংস্কৃতি এবং রাজনৈতিক স্ট্যান্ডার্ড অনুযায়ী। সুতরাং কোনো সন্দেহ নেই যে রাজনৈতিক রীতিনীতি, রাজনৈতিক প্র্যাকটিস, রাজনৈতিক সংস্কৃতি, এগুলো যদি ইতিবাচক গণমুখী হয়, তো সেটা রাষ্ট্রকে সেভাবেই গাইড করবে। আপনি ব্যুরোক্রেসি বলেন, আপনি পুলিশ বলেন, আপনি আর্থিক ব্যবস্থাপনা বলেন, এই সব কিছুই তো আলটিমেটলি ডেমোক্রেটিক কান্ট্রিতে রাজনৈতিক নেতৃবৃন্দ যারা জনগণ দ্বারা নির্বাচিত হয়ে আসেন তারাই গাইড করেন। ব্যুরোক্রেসি তো পলিসি ইমপ্লিমেন্ট করে, নীতি বাস্তবায়ন করে, কিন্তু নীতি নির্ধারণ তো করেন জনগণের নির্বাচিত প্রতিনিধিরা। সুতরাং তাদের উপরে তারা রাষ্ট্র সংস্কার সেভাবেই হবে যেভাবে তারা। সাম্প্রতিককালে কিন্তু আমরা এর বিপরীতটাই দেখেছি, যে কারণে সংকটটা তৈরি হয়েছে। অনেক অনেক ধন্যবাদ মনির, হাতে সময় নেই, আপনার আর কন্টিনিউ করা গেল না, অন্য একদিন করা যাবে। দর্শক মণ্ডলী, আজ এ পর্যন্তই। আপনার সবাই ভালো থাকুন, শুভরাত্রি।